এই আমাদের কন্যার মৃত্যু, ধর্ষণ এবং নির্যাতন কতকগুলো বিষয়কে উদ্ঘাটিত করলো, আমাদের সামনে নিয়ে এলো, যেটা আমরা জানতামই না। একটা অসম্ভব রকমের কুটিল এবং জটিল মেডিকেল এম্পায়ার চলছিল। তার মধ্যে কলেজ, হাইয়ার অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট, পুলিশ এবং ইনভেস্টিগেটিং এজেন্সি, এরা সবাই মিলে একটা নেক্সাস তৈরি করেছিল যেখান থেকে কোটি কোটি টাকা আয় হতো। এই জায়গাটা এই আন্দোলন সামনে এনেছে। এইবার স্বাভাবিকভাবেই এই আন্দোলন সামনে আসার পরে যে পরিমাণ জন রোল তৈরি হয়েছিল, সেইটে একটা সরকারের উপর প্রথম 2 মাস ভয়ঙ্কর রকমের চাপ তৈরি করেছিল। তা নইলে মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে চলে যেতেন না। এমনকি যেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা মুখ্যমন্ত্রীর বাসভবনে গেল, একটুখানি চা খেয়ে যাও, এই আবদার এবং আবেদন করতেন না। যদিও ঠিক তারপরে যখন এই জনরোল থিতিয়ে গেল এবং আন্দোলনও একটা পিকে ওঠার পরে ধীরে ধীরে স্পাইকটা নামতে শুরু করলো, একটা প্লেটু হয়ে গেল, এই সরকার এবং প্রশাসন বুঝলো যে এইটা হচ্ছে মোক্ষম সময় যখন এদেরকে পাল্টা আঘাত হানতে হবে। 1, 2 হচ্ছে যে বিষয়টা সম্পূর্ণত জনতার আদালতে তো কোনো বিচার হয় না, বিচার হয় বিচার প্রক্রিয়াতে, গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার প্রক্রিয়ায়। এবং বিচার প্রক্রিয়া সঠিকভাবে করার জন্য এটা কি বলবো, যে তদন্তকারী সংস্থা থাকে, সর্বোচ্চ তদন্তকারী সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তথাকথিত কোট আনকোট নির্ভীক, নিরপেক্ষ এবং কোট আনকোট স্বায়ত্তশাসিত সংস্থা। যদিও ট্র্যাক রেকর্ড খুব ভালো এমনটা আমাদের কাছে নেই, ইতিহাস অন্তত সে কথা বলে না। জুনিয়র ডাক্তাররা 20টা পয়েন্ট তুলেছে এবং বিভিন্ন সংবাদপত্রে যে অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতিগুলো পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। এবং আমাদের ট্রায়াল কোর্টের জাজ, যিনি এই ভার্ডিক্টটা দিয়েছেন, আমৃত্যু কারাদণ্ড, তিনি এন্টায়ার ব্যাপারটার মধ্যে আমাদের বিচারে, দরকার হলে আবার পরে বলবো, সেটা হচ্ছে যে অন্তত গোটা 30 অসঙ্গতি রয়েছে। এবং মূল কথাটা হচ্ছে যে সঞ্জয় রায়কে নিয়ে কলকাতা পুলিশ প্রথম 4 দিনে যে তদন্ত করেছিল, সেই তদন্তে উনি সিলমোহর দিয়েছেন, এক্সট্রা কোনো তদন্ত হয়নি। এবং সেমিনার রুম থেকে শুরু করে এখনো তো ভিসারের রিপোর্ট আসেইনি, ফরেন্সিক ল্যাবের রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ ভালো করে দেখার থেকে শুরু করে আইডেন্টিফাই করা নির্দিষ্ট, ওখানে ডিএনএ পাওয়া গেছে, একটা ফিমেল ডিএনএ পাওয়া গেছে, হু ইজ দ্যাট মিস্টেরিয়াস লেডি, সেটা আইডেন্টিফাই করা এবং ইন্টারোগেট করা, এরকম গোটা প্রায় 50 অসঙ্গতি রয়েছে। ফলে এই অসঙ্গতিগুলো যিনি ট্রায়াল কোর্টের বিচারক ছিলেন, উনি অসঙ্গতিগুলো কিন্তু তার জাজমেন্টে লিখেছেন, পয়েন্ট আউট করেছেন, এবং তার বেসিসে একে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমি জানি না ওনার উপর কোনো মানে এক্সট্রা জুডিশিয়াল কোনো চাপ ছিল কি ছিল না, সেটা তো অনুমান সাপেক্ষ, আমরা জানি না। কিন্তু যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এই প্রত্যেকটা জায়গা, ভ্যাজাইনাল সোয়াব, নিপল সোয়াব, ভিসেরাল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, তার মধ্যেকার অসঙ্গতি, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, কারা কারা ওখানে ছিল, এক্সাক্ট প্লেস অফ ওকারেন্স কোনটা, কোথায় ওকে মারা হয়েছে, তারপরে কোথায় সরানো হয়েছে,
এবং 3 ঘন্টা কেন মা বাবাকে বসিয়ে রাখতে হলো, কেন উল্কার বেগে বডি নিয়ে চলে গেল, একমাত্র মীনাক্ষীরা সেই সময় যদি ঝাঁপিয়ে না পড়তো তাহলে হয়তো সেটাও আমরা ধরতে পারতাম না। এরকম অজস্র অসঙ্গতি আমাদের সঙ্গে রয়েছে এবং জুনিয়র ডাক্তাররা এই অসঙ্গতিগুলো বারবার মানুষের সামনে আনার চেষ্টা করছে। যে আমাদের বিচারের জায়গা এখন দুটো, একটা হচ্ছে হাইয়ার কোর্টে এই অসঙ্গতিগুলোকে বারবার সামনে এনে রিট্রায়াল করা যায় কিনা, রিইনভেস্টিগেশন করা যায় কিনা, এই সম্ভাবনাটা খতিয়ে দেখা। আর দ্বিতীয়ত হচ্ছে এই অসঙ্গতিগুলো যারা বিচারক থাকবেন তাদের নজরে খুব জোর দিয়ে সামনে আনা, যেটা বিজ্ঞাপনরা চেষ্টা করেছে প্রথম দিকে। এবং খেয়াল করে দেখবেন যে আমাদের মা বাবার কে যিনি ইয়েতে রিপ্রেজেন্ট করছিলেন সুপ্রিম কোর্টে, উনি হঠাৎ করে উইদাউট এনি ভ্যালিড রিজন, অস্পষ্ট কারণে সরে গেলেন। ফলে এখানে ওই বিভিন্ন পরোক্ষ যে চাপগুলো, সেই চাপগুলো আমরা অস্বীকার করতে পারি না। ফলে আমরা নির্যাতিতা, মানে ওই আমাদের কন্যা বা বোন যাই বলি না কেন, ওর মা বাবা যে আবার অ্যাপিল করেছেন, আমরা সে অ্যাপিলের পাশে সর্বতভাবে দাঁড়াতে চাই এবং আমরা আমাদের মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে যে অসঙ্গতিগুলোর কথা বললাম, সেই অসঙ্গতিগুলো তাদের সঙ্গে তুলে ধরতে চাই, যদিও তারা নিজেরাই 54টি পয়েন্ট নোট করেছেন। সেখানে অবশ্য আমাদেরও একটা ভূমিকা আছে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর ভূমিকা আছে এবং অন্যান্য আইনজীবীদের ভূমিকা আছে। আমরা তার সঙ্গে আছি এই বিচার প্রক্রিয়াটা।